আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ভারী ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি, পূর্ণ শক্তিতে তেহরানে হামলা চালানো হচ্ছে দাবি মার্কিন প্রেসিডেন্টের। সংকট আতঙ্কে চাহিদার অতিরিক্ত তেল নিতে ফিলিং স্টেশনে দীর্ঘ সারি। অনেকে তেল নিয়ে ট্যাঙ্কি লোড করে বাসায় নিয়ে আবার রাইখা আবার আসে, যে কারণে ঘাটতিটা এখন দেখা দিচ্ছে। 100 কিলোমিটারও চালানো যাবে না, এটা হচ্ছে যে সাধারণ জনগণ ভোগান্তির মধ্যে পড়ে গেছে। যানবাহনে জ্বালানি বিক্রির সীমা বেঁধে দিয়েছে বিপিসি, অহেতুক মজুদ না করার আহ্বান। প্রথম ইফতার আয়োজন কূটনীতিকদের সম্মানে। জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের প্রার্থীকে সমর্থন দিতে সদস্য দেশগুলোর প্রতি আহ্বান। Foreign Minister Dr. Khalil, I look forward to your mission. We demonstrate our active global engagement. বিবাদ নয়, অন্যায়ের বিরুদ্ধে গড়ে তোলা হবে প্রতিরোধ। মন্তব্য জামায়াত আমিরের। 24-এর চেতনা সমুন্নত রাখার প্রত্যয়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন। এক মিসাইল হামলায় কেঁপে উঠল ইসরায়েল। শুক্রবার বেন গুরিয়ন বিমানবন্দর, হাইফা পোর্ট সহ রাজধানী তেল আবিবের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলার কথা জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। মিসাইল ছোড়া হয় কাতার, বাহরাইন সহ আরব দেশগুলোর মার্কিন ঘাঁটিতে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো ধরনের যুদ্ধবিরতির জন্য আহ্বান জানায়নি ইরান। সমঝোতা নয়, বরং শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার লক্ষ্যে ইরানিরা যুদ্ধ করছে বলেও জানান তিনি। খুররাম শহর, খাইবার আর ফাতার মতো একের পর এক মিসাইল ছুটে যাচ্ছে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে। শুক্রবার অভিযানের পরিধি আরও বাড়িয়েছে ইরান। তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন স্থানে সফলভাবে আঘাত হানে এসব ক্ষেপণাস্ত্র। বিশেষ করে ইসরায়েলের রাজধানীর কেন্দ্রস্থল এবং বিভিন্ন বাণিজ্যিক অবস্থানে বিস্ফোরিত হয় এসব মিসাইল। আগুন জ্বলতে দেখা যায় হাইফা বন্দর সহ বিভিন্ন স্থানে। এর পাশাপাশি ইসরায়েলের সবচেয়ে বড় এবং প্রধান বিমানবন্দর বেন গুরিয়নও আঘাত হানে ইরানি ক্ষেপণাস্ত্র। এ অবস্থায় আন্তর্জাতিক গণমাধ্যম এনবিসিতে দেওয়া সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো ধরনের সমঝোতা কিংবা অস্ত্রবিরতিতে যাবে না ইরান, অব্যাহত থাকবে লড়াই। আমরা অস্ত্রবিরতির কোনো প্রস্তাব দেইনি, কারণ আমরা সমঝোতা চাই না। এই লড়াই চলবে। ইরানের ভূখণ্ডেই ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পতন হবে। এদিকে অব্যাহত আছে আরব দেশগুলো অবস্থিত মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা। রাতে কুয়েতের আল সালিম মার্কিন ঘাঁটিতে ব্যাপক হামলা চালানো হয়। এর পাশাপাশি জর্ডানের ইরবিদ শহরেও চলে আইআরজিসির অভিযান। এ অবস্থায় মুসলিম দেশগুলোর ওপর কোনো ধরনের হামলা হয়নি বলেও দাবি তেহরানের। আমরা কোনো আরব দেশে কিংবা মুসলিম রাষ্ট্রে হামলা করিনি। আমরা অভিযান চালিয়েছি এসব দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে। এর পাশাপাশি বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতে হামলা চালিয়েছে আইআরজিসি। শুধু কাতারেই ছোড়া হয় 14টি ব্যালিস্টিক মিসাইল ও 4টি ড্রোন। আরব আমিরাতের বিভিন্ন স্থান টার্গেট করে 150 ড্রোন ও মিসাইল ছোড়া হয়। ইরানের শীর্ষ নেতাদের অবস্থান করা সামরিক বাংকারে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। তেহরান সংশ্লিষ্ট এলাকায় অবস্থিত এই বাংকার ধ্বংসে অর্ধশত যুদ্ধ বিমান অংশ নেয়। ক্ষেপণাস্ত্র এবং বিমান হামলার শিকার হচ্ছে দেশটির আবাসিক বিভিন্ন এলাকা। স্বেচ্ছাসেবী সংগঠন রেড ক্রিসেন্ট বলছে, অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত টার্গেট করা হয়েছে ইরানের 3600-রও বেশি বেসামরিক স্থাপনা। আর নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1332 জনে। পূর্ণ শক্তিতে ইরানে হামলা চালানো হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশে পড়েছে বাংলাদেশেও রাজধানীর পেট্রোল পাম্পগুলো এখন রীতিমতো যুদ্ধাবস্থা। প্রায় প্রতিটি পাম্পে গাড়ি আর মোটরসাইকেলের উপচে পড়া ভিড়। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে যেটুকু তেল মিলছে তাও অপর্যাপ্ত। মজুদ ফুরিয়েছে অনেক পাম্পে। অন্যদিকে তেল দেওয়ার ব্যাপারে সরকারের নেওয়া সিদ্ধান্তের বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। নিকুঞ্জের এই পাম্পে অনেক সময় ধরে চলে এই বাকবিতণ্ডা। পিকআপ চালকদের অভিযোগ, ডিজেল সরবরাহ বন্ধ রেখেছে পাম্প কর্তৃপক্ষ। এখানে মিলছে শুধুই অকটেন। কথা বলে জানা গেল বিকেলেই ফুরিয়ে গেছে ডিজেলের মজুদ। আমরা চাইছি 500-1000 টাকার করে তেল দেন, আমরা এখান থেকে ঢাকার বাইরে বেরি, তারপর আমরা ব্যবস্থা করতেছি। বৃহস্পতিবার সরকার সাফিসিয়েন্ট তেল দিতে পারে নাই, ডিজেল, যার কারণে এখন পাবলিকেরও সাফিসিয়েন্ট তেল দেওয়া যায় সম্ভব নয়। অকটেন যতক্ষণ পর্যন্ত সাফিসিয়েন্ট ভাবে সরকার নির্দেশনা প্রথম আলোতে নির্দেশনা পত্রিকায় দিয়েছে অনুযায়ী আমরা দিতে আছি। প্রাইভেট কারে 10 লিটার আর মোটরসাইকেলে 2 লিটারের বেশি জ্বালানি নয়। সরকারের এমন সিদ্ধান্তের পর পাম্পগুলোই বেড়েছে গাড়ির সংখ্যা। কাঙ্ক্ষিত তেল পেতে পার করতে হচ্ছে দীর্ঘ সময়। কোথাও কোথাও যানজটও সৃষ্টি হয়েছে গাড়ির চাপে। 2 লিটার তো হয় না এই বাইকে তো হয় না। এই কালকে আবার দাঁড়াইতে হবে। কালকে 250 কিলো গাড়ি রান করা লাগে। 250 কিলোর ভিতরে তো আমার 2 লিটার তেল হবে না। এখন বাসায় যাইতে হবে, সেই ফলে নিতে হবে তেল। না নিলে তো দেখা গেলো 2 দিনে যে
পাবো না, পরে দেখা গেলো অল্প অল্প পাবো। 100 কিলোমিটারও চালানো যাবে না। এটা হচ্ছে যে সাধারণ জনগণ ভোগান্তির মধ্যে পড়ে গেছে। এই 1 ঘন্টা সিরিয়াল ধরে এখন মাত্র 250 টাকার তেল নিলাম। এরই মধ্যে সরকারি নোটিশ টাঙানো হয়েছে পাম্পের মেশিনগুলোয়। চালকরা বলছেন কম হলেও তেল পাচ্ছে সবাই, ব্যাপারটা ইতিবাচক। অনেকে তেল নিয়ে মানে ট্যাঙ্কি লোড করে বাসায় নিয়ে আবার রাইখা আবার আসে, কারণে ঘাটতিটা এখন দেখা দিচ্ছে। আর নাহলে তো যে তেল আসলে তো আরো 20-15-20 দিন অনায়াসে চলার কথা, ঝামেলা হতো না। একদিক থেকে ভালো, কারণ সবাই তাহলে পাবে, আদারওয়াইজ কেউ পাবে কেউ পাবে না, এরকম একটা বিষয় হয়ে যায়। 3 ঘন্টা দাঁড়ানোর পরেও এখন 10 লিটার তেল পাচ্ছে। এই 10 লিটার দিয়ে কিভাবে চলবো? বাসার বিপদ আপদ তো থাকতে পারে, তাই না? পাম্পে তেল নিতে নিতে আমাদের সময় চলে যাবে। এখন বাকিটা তো বসের, আমাদের কাজই তো হচ্ছে গাড়ি চালানো। এখন আমাদের বসের বিভিন্ন কাজ আটকে থাকবে। ঈদের সময় ভোগান্তি বৃদ্ধির শঙ্কা প্রায় সবার। জ্বালানি তেল পেতে এই ভোগান্তি কবে কিভাবে মিটবে তা পুরোটাই নির্ভর করছে বিশ্ব পরিস্থিতির উপর। আপৎকালীন পরিস্থিতিতে পেট্রোল পাম্পে গাড়ির এই বিশাল চাপ এটি নতুন কোনো দৃশ্য নয়। এর আগেও সংকট তৈরি হয়েছে, সংকট কেটেও গেছে। এ দফায়ও সরকার পরিস্থিতি ভালোমতো সামাল দিতে পারবে এমনই প্রত্যাশা সবার। কারে 10 লিটার আর মোটরসাইকেলে 2 লিটারের বেশি জ্বালানি নয়। সরকারের এমন সিদ্ধান্তের পর পাম্পগুলোই বেড়েছে গাড়ির সংখ্যা। কাঙ্ক্ষিত তেল পেতে পার করতে হচ্ছে দীর্ঘ সময়। গাড়ি রান করা লাগবে, মানে 250 কিলোর ভিতরে তো আমার 2 লিটার তেল হবে না। এখন বাসায় যাইতে হবে, সেই ফলে নিতে হবে তেল। না নিলে তো দেখা গেলো 2 দিনে যে পাবো না, পরে দেখা গেলো অল্প অল্প পাবো। 100 কিলো সরকারি নোটিশ টাঙানো হয়েছে পাম্পের মেশিনগুলোয়। চালকরা বলছেন কম হলেও তেল পাচ্ছে সবাই, ব্যাপারটা ইতিবাচক। 81তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের প্রতি সমর্থন দিতে ঢাকায় নিযুক্ত কূটনৈতিকদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কূটনৈতিকদের সঙ্গে ইফতারে প্রধানমন্ত্রী বলেন, বহির্বিশ্বের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে পারস্পরিক স্বার্থ। প্রতি রমজানের শুরু থেকেই রাজনৈতিক দল হিসেবে বিএনপি নানা পেশাজীবী ও দলীয় অঙ্গ সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করত, কিন্তু এবার ব্যতিক্রম। সরকার গঠনের পর কৃচ্ছ্রতা সাধনের অংশ হিসেবে এমন আয়োজন থেকে বিরত থাকার নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার প্রধান হিসেবে নিজের বরাদ্দকৃত বাসভবন যমুনায় আনুষ্ঠানিকভাবে না উঠলেও প্রথম কোনো আয়োজন করলেন কূটনীতিকদের সম্মানে। ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সাথে পরিবারের বাইরে রোজায় প্রথম কোনো ইফতারে যোগ দিলেন প্রধানমন্ত্রী, যেখানে যোগ দেন প্রায় সব দেশের রাষ্ট্রদূত। পরিবারের সদস্যদের নিয়ে কুশল বিনিময় শেষে ইফতার পূর্ব সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তারেক রহমান। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থীকে বিজয়ী করতে সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানান তারেক রহমান। To introduce our candidate for the presidency of the 81 session of the United Nations General Assembly, Foreign Minister Dr. Khalilur Rahman. Through this nomination, we demonstrate our enduring resolve for constructive global engagement. I look forward to your government's support